একদিন আগে দৃশ্যটা ছিল একদম অন্যরকম। সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর বিশাল কনভয়, এপিসি, আর্টিলারি, ভারী সামরিক যান সবকিছু নিয়ে তারা প্রবেশ করেছিল ইরানের প্রক্সিদের নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায়। লক্ষ্য ছিল স্পষ্ট, রাজধানী সানা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া, একটা চূড়ান্ত ধাক্কা। কিন্তু ঠিক 24 ঘন্টার পর সেই একই বাহিনী এখন সীমান্ত এলাকা থেকে পালাচ্ছে। শুধু পালাচ্ছে না, তারা তাদের নিজেদের ক্যাম্পে রাখা অস্ত্র, মেশিনগান, গ্রেনেড সব ফেলে রেখে যাচ্ছে। কি এমন ঘটল? কিভাবে একটা শক্তিশালী অভিযানের মুখে এত দ্রুত ভেঙে পড়ল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা ঢুকবো এমন একটা গল্পে যেখানে সামরিক পরাজয় শুধু একটা দেশের সীমান্তে সীমাবদ্ধ থাকছে না, এটি ছড়িয়ে পড়ছে তুরস্ক, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইরান আর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ণয়ের কেন্দ্রে। প্রথমে চলুন সেই দৃশ্যটা কল্পনা করুন। ইয়েমেনের সীমান্ত, সৌদি সমর্থিত বাহিনী এগোচ্ছে, তাদের সাথে আছে আধুনিক যুদ্ধবিমান, ভারী অস্ত্র, একটা পূর্ণাঙ্গ সামরিক পরিকল্পনা। তারা মনে করেছিল এই হামলা হবে দ্রুত, কার্যকর এবং ইরানের প্রক্সিদের জন্য একটা বড় ধাক্কা। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম, কারণ ইরানের প্রক্সিরা শুধু অপেক্ষা করছিল না, তারা প্রস্তুত ছিল। এবং যখন পাল্টা হামলা এলো, সেটা ছিল এতটাই দ্রুত, এতটাই নির্দয় যে সৌদি বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের জন্য দৌড় দিল। তারা তাদের ক্যাম্প ছেড়ে চলে গেল এবং পেছনে ফেলে গেল সেই সব অস্ত্র যা সৌদি আরব থেকে তাদের দেওয়া হয়েছিল। এখন সেই অস্ত্র কার হাতে? ইরানের প্রক্সিদের দাবি বিপুল পরিমাণ মেশিনগান, লাইট মেশিনগান, গ্রেনেড এবং যুদ্ধক্ষেত্রের অন্যান্য সরঞ্জাম এখন তাদের নিয়ন্ত্রণে। যদিও সৌদি আরব বা তাদের সমর্থিত আন্তর্জাতিক সরকার এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, কিন্তু সত্যিটা স্পষ্ট, সীমান্তে একটা বড় ধরনের সামরিক বিপর্যয় ঘটেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হচ্ছে আসল নাটক। কারণ এই হামলার পর সৌদি আরব এখন শুধু ইয়েমেন সীমান্ত নিয়ে চিন্তিত নয়, তারা চিন্তিত তাদের নিজেদের ভূমি নিয়েও। মেজর জেনারেল তুর্কি আল মালিকি, যিনি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র, ভোরে এক বিবৃতিতে যা বললেন তা শুনলে যে কেউ শিউরে উঠবে। তিনি জানালেন, বৃহস্পতিবার নাজরান প্রদেশে হামলায় 7 জন সৌদি নাগরিক, 1 জন ইয়েমেনি, 2 জন মিশরীয় এবং 1 জন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। কিন্তু আহতের সংখ্যা এখানে মূল বিষয় নয়। মূল বিষয় হলো সৌদি আরব এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়। কেন? কারণ তাদের গোয়েন্দা সংস্থা, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সবাই নিশ্চিত করছে এই হামলার পেছনে আছে আইআরজিসির তত্ত্বাবধান। শুধু ইয়েমেনের প্রক্সি নয়, ইরাকের প্রক্সিও যৌথভাবে এই হামলা করেছে। অর্থাৎ এটা কোনো একক গোষ্ঠীর কাজ নয়, এটা একটা সমন্বিত, পরিকল্পিত এবং বহুমুখী আক্রমণ। আর এই আক্রমণের লক্ষ্য শুধু সীমান্ত নয়। সৌদি কর্মকর্তারা এখন আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে রিয়াদের ভেতরেও পাল্টা হামলা হতে পারে, ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল, যে কোনো কিছু আসতে পারে। তাই সৌদি আরবের বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সব প্রতিরক্ষামূলক কার্যক্রম সবকিছু এখন উচ্চ সতর্কতায়। কারণ তারা জানে যদি রাজধানী বা গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলা হয় তাহলে শুধু সামরিক নয়, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেও সৌদি আরব একটা ভয়াবহ সংকটে পড়বে। এখানে একটা সংখ্যা মনে রাখুন, পূর্বের ভিডিওতে আমরা বলেছিলাম 30 জন নিহত, কিন্তু এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 58-তে। অর্থাৎ ক্ষয়ক্ষতির মাত্রা ক্রমশ বাড়ছে এবং এই বুদ্ধি শুধু সংখ্যার নয়, এটি একটা মানসিক চাপ তৈরি করেছে। কারণ এখন যখন একটি বাহিনী তার নিজের অস্ত্র ফেলে পালায়, তখন মৃতের সংখ্যা দ্বিগুণ হয়। তখন সেই বাহিনীর মনোবল এবং সেই দেশের আত্মবিশ্বাস দুটোই ভেঙে পড়ে। কিন্তু এখন আসল প্রশ্ন, এই পরিস্থিতিতে সৌদি আরব কী করবে? উত্তরটা আসছে একেবারে অপ্রত্যাশিত দিক থেকে। কারণ ঠিক এই উত্তেজনার মুহূর্তে কোনো পূর্বনির্ধারিত পরিকল্পনা ছাড়াই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি আরবে পৌঁছেছেন। এটি কোনো সৌজন্য সফর নয়, এটি একটা জরুরি ভিত্তিতে নিশ্চিত হওয়া সফর। এবং তার জন্য সাথে সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও সৌদি আরবে পৌঁছানোর কথা। 3টি দেশ, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, তাদের মধ্যে শুধু আজকে একটি ডিফেন্স প্যাক্টের চুক্তি স্বাক্ষরের বিষয় নয়, আজই একটি রুদ্ধদ্বার বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে ইয়েমেনের পরিস্থিতিকে কেন্দ্র করে বড় কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসতে পারে। এখন একটু থামুন এবং ভেবে দেখুন, তুরস্ক একটি ন্যাটো সদস্য দেশ, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র যার সামরিক বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ, এবং সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী দেশ। এই 3টি শক্তি যদি এক টেবিলে বসে এবং যদি তারা সিদ্ধান্ত নেয় যে ইয়েমেনে ইরানের প্রক্সিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া হবে, তাহলে এর প্রভাব কী হতে পারে?
এখানে বেশ কয়েকটি সম্ভাবনা আছে। প্রথমত, তুরস্ক কি তার সামরিক সদস্য পাঠাবে, তার যুদ্ধবিমান পাঠাবে ইয়েমেনের সীমান্তে। দ্বিতীয়ত, পাকিস্তানের সামরিক পদাতিক বাহিনী, তাদের আর্টিলারি এবং JF-17 থান্ডার এই যুদ্ধ বিমানগুলো কি যৌথভাবে কোনো বড় সিদ্ধান্তের অধীনে ইরানের প্রক্সিদের বিরুদ্ধে হামলা করবে। তৃতীয়ত, যদি এই তিন দেশ একটা যৌথ সামরিক জোট গঠন করে তাহলে ইরানের প্রতিক্রিয়া কি হবে, কারণ ইরান পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে রেখেছে তাদের ভূখণ্ডের বিরুদ্ধে বা তাদের প্রক্সির বিরুদ্ধে যে সকল দেশ অংশগ্রহণ করবে সেই সকল দেশের বিরুদ্ধে প্রতিক্রিয়া হতে পারে। এবং এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বিপজ্জনক সম্ভাবনা। যদি তুরস্ক সরাসরি সামরিক পদক্ষেপে অংশ নেয় এবং যদি ইরান তুরস্কের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায় তাহলে কি হবে, কারণ তুরস্ক ন্যাটোর সদস্য। ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী যদি কোনো ন্যাটোর সদস্য দেশের উপর হামলা হয় তাহলে পুরো ন্যাটো জোট সেই দেশের পাশে দাঁড়াতে পারে। যদিও বাস্তবে সবসময় এমনটা হয় না, কিন্তু এই সম্ভাবনাটা এখনও টেবিলে আছে। এবং যদি সেটা ঘটে তাহলে যুক্তরাষ্ট্র যে এতদিন ইরানের এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার জোট গঠন করতে ব্যর্থ হয়েছে সে পরোক্ষভাবে একটা বিশাল লাভবান হবে, কারণ তুরস্ককে দিয়ে সৌদি আরব ঠিক সেই কাজটাই করাচ্ছে যা যুক্তরাষ্ট্র নিজে করতে পারেনি। কিন্তু গল্পের আরেকটা স্তর আছে। যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, যদি চীনকে বাধ্য করা হয় ইরানের পাশে সরাসরি দাঁড়াতে, কারণ ইরান চীনের একটা গুরুত্বপূর্ণ শক্তি অংশীদার, তাহলে আমরা একটা নতুন ধরনের জোটবদ্ধতার দিকে যেতে পারি। একদিকে সৌদি, তুরস্ক, পাকিস্তান, যুক্তরাষ্ট্রের একটি অক্ষ, অন্যদিকে ইরান, চীন, রাশিয়ার আরেকটি অক্ষ। এবং এই দ্বন্দ্ব শুধু ইয়েমেনের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, এমনকি বৈশ্বিক শক্তির ভারসাম্যেও। এখন আসুন একটু দর কষাকষির কথায়। যদি তুরস্ক এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে তাহলে সে সৌদি আরবের কাছ থেকে কি চাইবে? নিশ্চিতভাবে অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি, তেল বিনিয়োগ এবং সবকিছুই আলোচনার টেবিলে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই চুক্তির পরিণাম কি হবে? সৌদি আরব কতটা দিতে প্রস্তুত? আর পাকিস্তানের অবস্থান কি? পাকিস্তানের সামরিক বাহিনী ইতিমধ্যেই সৌদি আরবের নিরাপত্তার সাথে জড়িত, কিন্তু এখন যদি তারা সরাসরি ইয়েমেনে হামলায় অংশ নেয় তাহলে পাকিস্তান নিজের অভ্যন্তরীণ রাজনীতি, তার অর্থনীতি এবং তার আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুতেই একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে। এই সবকিছুর মাঝেই একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছে, ইয়েমেনের সীমান্তে যা ঘটছে তা শুধু একটা স্থানীয় সংঘাত নয়, এটি একটা বৃহত্তর কৌশলগত খেলার অংশ। এবং সেই খেলার নিয়ম এখন নির্ধারিত হতে চলেছে আজকের এই রুদ্ধদ্বার বৈঠকে। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ, নাকি আজকের সিদ্ধান্তের পর কাল সকালে আমরা শুনব যে ইয়েমেনের আকাশে তুরস্কের যুদ্ধবিমান উড়ছে, পাকিস্তানের আর্টিলারির গর্জন করছে এবং ইরানের প্রক্সিরা নতুন ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে? আপনার মতে এই বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসতে পারে? তুরস্ক কি সত্যিই সরাসরি যুদ্ধে জড়াবে, নাকি এটা শুধু একটা কূটনৈতিক চাপের খেলা? আর যদি এই সংঘাত বিস্তৃত হয় তাহলে বাংলাদেশের মতো দক্ষিণ এশীয় দেশগুলোর অবস্থান কি হবে? আপনার মতামত কমেন্টে জানান, কারণ এখন প্রতি ঘন্টা প্রতিটি সিদ্ধান্ত এই অঞ্চলের ভবিষ্যৎকে নতুন করে লিখতে বাধ্য। আজকের মতো বিদায়, কিন্তু মনে রাখবেন এই গল্পের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি, এটি লেখা হচ্ছে ঠিক এই মুহূর্তে সৌদি আরবের সে গোপন কক্ষে। দেখি কাল সকালে আমরা কি দেখি।